রুদ্র কখনো লাল, কখনো নীল, এখন গেরুয়া। তাকে নাকি টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু তিনি আপোষ করেন। তার কাছে লাল অহংকারী, সবুজ মানুষের অধিকার চোর, তাই তিনি গেরুয়াতে। অভিনয় জগতের পাশাপাশি বঙ্গ রাজনীতিতে তিনি এখন চর্চিত নাম। আর কি বললেন রুদ্রনীল? এখন বীরভূমে সব গরু হাসছে, ভবানীপুরে ক্রিমিনাল চাষ হয়, বিয়ে জনসংখ্যা বাড়ানোর সরকারি বৈধ পদ্ধতি নয়, দিলেন পরকীয়ার সংজ্ঞাও। দেখুন আর+ নিউজ বাংলা হান্ট কনক্লেভ স্পেশাল টাফ ফাইট। শুরু করছি আর+ এবং বাংলা হান্টের যৌথ প্রযোজনায় টাফ ফাইট। না, আমি আগুন পাখি দেখিনি, আমি ফিনিক্স দেখিনি, কিন্তু জানেন আমার আফসোস নেই, আমি একটা রঙিন মানুষকে দেখেছি। আমি সে মানুষটাকে ডাকতে পারি রুদ্র রেনবো বলে, 7 রং, অর্থাৎ যখন তিনি টেলিভিশনে ছিলেন। আমি সেই মানুষটাকে ডাকতে পারি রুদ্র লাল হিসেবে, যখন তিনি লাল ছিলেন। আমি সেই মানুষটাকে ডাকতে পারি রুদ্র নীল বলে, যখন তিনি সরকারি রং নীলে ছিলেন। এখন আমি তাকে ডাকতে পারি রুদ্র গেরুয়া বলেও। কিন্তু এরপর কি বলে ডাকবো অবশ্যই জিজ্ঞেস করব তাকে, অর্থাৎ আমাদের পরিচিত নেতা অভিনেতা আমার বন্ধু রুদ্রনীল ঘোষকে। রুদ্র, এবার কি রং? নমস্কার। আমি মানুষের রঙে ছিলাম এবং আছি এবং থাকবো। যে রাজনৈতিক দলগুলো মানুষের ভালো থাকবার কথা বলে নিজেরাই নিজেদের আদর্শ থেকে সরে গিয়ে নিজেদের পথ চলবার রং পাল্টেছে, আমি সেখান থেকে ছেড়ে বেরিয়ে এসেছি। আমি বেরিয়ে এসেছি কিছু অহংকারের রং থেকে, যার রং ছিল লাল। আমি বেরিয়ে এসেছি মানুষের পাশে আছি বলে মানুষের অধিকার যারা চুরি করেছে, যার রং ছিল সবুজ। আমি এই মুহূর্তে বিগত 4-5 বছর ধরে যে রংটাকে মন দিয়ে দেখেছি, জেনেছি, পড়াশোনা করেছি, বোঝার চেষ্টা করেছি সারা ভারতবর্ষের মানুষের কথা শুনে, সেই রংটায় ছিলাম, আছি এবং থাকব। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ, আমি বিশ্বাস করি তিনি হিন্দু হোক বা মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মের মানুষ হন না কেন, যার নিজের ভালো থাকবার মিনিমাম সততা রয়েছে, যার নিজের পরিবারকে, নিজের প্রতিবেশীকে, নিজের সমাজকে ভালো দেখবার মিনিমাম সততা রয়েছে, তিনি তার রং পাল্টে দেন সরকারের। যদি তার কাজের মধ্যে সততা থাকে, তাহলে আমার এই মিথ্যে আদর্শের কথা বলে যারা মানুষের উপকারের জায়গায় নিজেদের অহংকারের বৃত্তে মানুষের সমস্ত রং চুরি করেন, আমি সেই ক্যামেলিয়ানদের থেকে দূরে থাকতে বলবো। আমার একটাই দল, সেটা মানুষের দল। যখন যেখানেই ছিলাম সেখানেই তর্ক চিৎকার করেছি। তারা রাজনৈতিক সুবিধের জন্য তারা নিজেদের পথ পরিবর্তন করেছেন, তাই তাদের ক্ষেত্রে আমি কোনো কটু কথা বলি না। আসলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো নির্মম সত্যি। যদি এখন আপনি খেয়াল করে দেখেন যে বামপন্থীদের যারা তীব্র ভালো নেতা, বড় নেতা, আমি যখন ছাত্র নেতা ছিলাম, যখন মাঠে নেমে লড়াই করতাম, বাকি আমার অভিনেতা প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তারা এসবের মধ্যে ছিলেন না। তারা কোনো একটা কারণে বর্তমান সরকার যা চলছে, এখনো হয়তো কাল থাকবে না, তারা যে কোনো একটা নিশ্চয়তার জন্য, নিরাপত্তার জন্য তারা এসেছেন। তারা হয়তো আমার মতো নয়। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাদের নামে প্রচুর কমপ্লেন করেন যে জীবনে তো আপনি মাঠে নামেননি, আপনি প্রার্থী হয়ে গেলেন, এমএলএ হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন। বলেন, আমার যে বন্ধুরা শাসক দলের এমপি, এমএলএ রয়েছেন, যাদের প্রচুর মানুষ, তারা জীবনে অন্য কোনো মানুষের কোনোদিন উপকার করেননি বলে প্রচুর মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় গালাগাল শোনেন, আমি তাদেরকে বিদ্রুপ করি না। তারা তাদের মতো, তাদের হয়তো কোনো একটা ভয় আছে, যে ভয়টা আমি ছাড়তে পেরেছি। তাদের হয়তো একটু ভালো থাকবার আশঙ্কা আছে, পরিজন যাতে তৃণমূলীয় বিপদের মধ্যে পড়ে প্রাণ না হানি হয়ে যায় তাদের, সেই জন্য পিঠের সিঁড়ি দাঁড়া বেচে দেওয়া শিল্পী, লেখক, বুদ্ধিজীবীদের মতো তারাও হয়তো মানিয়ে নিয়েছে। কেউ দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, আবার বলছেন না
কি যেন একটা মাস্টার প্ল্যান না সিস্টার প্ল্যান মনে পড়ে গেল, তাই খোকাবাবুর প্রত্যাবর্তন ঘটছে। আমি তাদেরকে দোষ দিই না, কিন্তু একা একা হ্যাঁ। একমাত্র 42 জনের মধ্যে একা র্যাম্পে হাঁটেনি, আর সবাইকে র্যাম্পে হাঁটতে হয়েছে, কিন্তু এটাও ক্ষমতা। হ্যাঁ, নিশ্চয়ই। এবং সেখানে আমি এইটুকু মনে করি যে আমার সঙ্গে যদি ভালো করে দেখেন যে বিগত 2 সরকারের যারা নেতৃত্ব রয়েছেন তারা যথেষ্টই আমাকে স্নেহ করেন। এখনো তাদের কেউ যাদের একটু সম্বিত রয়েছে, জ্ঞান রয়েছে, স্মৃতি রয়েছে, তারা আমাকে কোনোদিন আক্রমণ করেন না। আমাকে আক্রমণ করাটা এড়িয়ে চলেন, কারণ জানেন এটা সত্যিই যে কোনো রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় অনুশাসন মেনে অনেক কিছুকে মানিয়ে নিতে হয় দলের নিয়ম অনুযায়ী। কিন্তু যে কাজের মধ্যে দিয়ে আমি মানুষের ভবিষ্যৎ, মানুষের জীবন, মানুষের প্রাণ নিয়ে আমি ছিনিমিনি খেলবো, মানুষের বেঁচে থাকা, খারাপ খাওয়া পড়া, তার সামাজিক উন্নতি নিয়ে আমি চীন, ভিয়েতনাম, রাশিয়া, কিউবার মিথ্যে গল্প বলবো মানুষকে, যা ইউটিউবে মানুষ তখন দেখতে পেত না। সারা পৃথিবী থেকে আস্তে আস্তে মিশিয়ে যাচ্ছে এই দলটা, কারণ মিথ্যে সব কিছুতেই না বলে একটা প্রতিবাদী সত্তা হওয়ার মিথ্যে প্রকল্পের বারবার আনুষ্ঠানিক উদ্বোধন করা। বাহ, খুব সুন্দরভাবে বললে, অনেক গুঁড়ো কথা। আমি এবার একটা সাংবাদিক হিসেবে নয়, মানে গায়ে লাগিও না এই প্রশ্নটা ভাই, বন্ধু হিসেবে ভাবো। আরে তৃণমূলে গিয়েছিলে, কিছু না হোক একটা মাসোহারা দিচ্ছিল, একটা নীল বাতি গাড়ি দিচ্ছিল, কিছু টাকা দিচ্ছিল, তোমার যা ভাই অমিতয়ের ক্ষমতা এমনি বলিউডে চান্স পেতে, এ বিজেপিতে গিয়ে তোমার কি হলো? কপাল তো আরো পুড়লো। এটা কপাল বলবো না, আমি বলবো যে পকেট পুড়েছে, শরীর পুড়েছে। তৃণমূল আমায় মেরেছে। এই হাত ভবানীপুর ইলেকশনের সময়, ঋতব্রত তুমি কেন, বাকি সমস্ত মিডিয়ার বন্ধুরা জানে, ভবানীপুরবাসী জানে, আমি গর্বিত যে আমি আমার কর্মীদের সঙ্গে মার খেয়েছি। আমি গর্বিত যে আমার দল ভারতীয় জনতা পার্টি আমায় হাওড়া শিবপুর থেকে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফেলে দিয়েছেন, যা 2021-এ পশ্চিমবঙ্গের সব থেকে কঠিন সিট ছিল। আমার মনে হয় হয়তো ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বুঝতে পেরেছেন, হয়তো রুদ্রনীল ব্যবহারযোগ্য সোনা হয়ে উঠতে পারে, তাই কাঁচা সোনাকে দক্ষিণ কলকাতার ভবানীপুরের মতো জায়গা, যেখানে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলের তাবড় নেতামন্ত্রী থাকেন, যেখানে মাইক্রোমিটারের মধ্যে তৃণমূলের ক্রিমিনালরা থাকেন, সেই ক্রিমিনালের চাষ হয়, আর সেই ক্রিমিনাল চাষের জমিতে জল দেয় তৃণমূলের পুলিশ, সেইখানে ফেলেছে। ক্রমাগত মার খেয়েছি, 3 বার প্রচার করতে গিয়ে মার। ভাই, যদি এতটাই জিতে যাবার আশঙ্কা তোমাদের সুদৃঢ় থেকে থাকে, তো তাহলে রুদ্রনীলকে থামাতে হচ্ছিল কেন? কারণ রুদ্রনীল কখনো পর্যন্ত মিথ্যে কথা বলেনি। এমনকি আমি তো তৃণমূলে আমাকে সাংগঠনিক জায়গায় বড় পদ অফার করেছিল, আমি সেখানে না বলেছিলাম। তারপর আমাকে সরকারিভাবে যে কথার জায়গাটা ঋতব্রত বললে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, প্রচুর মানুষকে বোঝানো হয় আমাকে হারিয়ে ফেলা অভাগী সিপিএম, আমাকে হারিয়ে ফেলা চোর তৃণমূল, তারা কষ্ট পায় আমাকে নিয়ে। কিন্তু সেই কষ্টের কারণ, সেই হতভাগ্যের কারণ তাদের পলিসি, তাদের মিথ্যাচার, তাই তারা আমাকে রাখতে পারেননি। তো তাদের আমি এইটুকু শুধু কথা বলবো, আমি যে মারটা খেয়েছি, এই মার খাওয়াটা সবাই দেখেছে। আমার নামে কোথাও পরিষ্কার কারুর পয়সা মেরে চলে এসেছি, কোনো মানুষের জীবন বিপন্ন করে দিয়েছি, নিজের কারণে অন্যের ক্ষতি করেছি, কেউ কোনোদিন কোনো কথা বলতে পারবে না, যে কোনো দলই। আরে বাবা, আমি যখন ছোট থেকে বড় হয়েছি তখন তো তৃণমূলে হয়নি, তারা কংগ্রেস এবং বিভিন্ন মিলিজুলি দল, সেই দল থেকে তৈরি হওয়া একটা দল। মমতা বন্দ্যোপাধ্যায় না ডান দিক না বাঁ দিক কোনো কিছুতে তো ছিলেন না। তিনি সততার প্রতীক নামের আগে লিখতেন, ঠিক যখন থেকে সততার প্রতীক আর লিখতে পারলেন না, ঠিক সেই সময় থেকে রুদ্রনীল ঘোষ কিন্তু বেরিয়ে চলে এসেছিল এবং একা লড়াইটা করেছে। না, মানছি, কিন্তু রুদ্র, আমি কারোর নাম বলবো না, তুমি বুঝতে পারবে, আমি বুঝতে পারবো, গুণীজনরাও বুঝতে পারবেন, কারণ আমাদের দর্শক যথেষ্ট গুণী। এমন একজনের নেতৃত্বে রাজনীতিটা করছিলে, দিনে তাকে কবার SMS তার সঙ্গে কথা হতো বলো?
ওই মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার সঙ্গে রাজনীতি নয়, যেন একটা স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসার সম্পর্ক, সেইটাকে এই নতুন দলে এসে মিস করো না? তারই বিরুদ্ধে লড়াইতে নেমে পড়ে মনে হলো না যে ব্যক্তিগত স্তরে যে সম্পর্কটা ছিল সেটা তো রাজনীতির বাইরে একটা সম্পর্ক ছিল? মনে হয় না যে যে চার্লি চ্যাপলিনকে যে রুদ্রনীল ভালোবাসে, সেই রুদ্রনীল একের পর এক রাজনৈতিক মঞ্চে অভিনয় করছে অন্য ভূমিকায়? কষ্ট হয় না? না, তার কারণ হচ্ছে অভিনেতার নামটা একই রয়েছে। অভিনেতার ইচ্ছা হচ্ছে ভালো অভিনয়টা করা, চরিত্র একটাই, সেটা হচ্ছে মানুষকে মনোরঞ্জন করা। আর রাজনৈতিক ক্ষেত্রে কাজ করা মানে ব্যক্তিগত স্তরে আমার এখনো পর্যন্ত আলমারির লকারে সেইভাবে চাবি থাকে না। আমার বাড়িতে যে কোনো বন্ধু বান্ধব তারা আসতে পারেন, আমার আলমারি খুলে এখনো টাকা নিতে পারেন, আমি পাল্টাইনি। তিনি যে কোনো রাজনৈতিক দলেরই মানুষ হতে পারেন। শুধু বলে দিই যে শেষ হওয়ার আগে একটু জানিয়ে দিস, আমার হাজার জীবন জীবিকা তছনছ করে দেওয়া হয়েছে, তারপরেও আমার অবস্থান একই রয়ে গেছে। তাই যে কোনো রাজনৈতিক দলেরই যারা সুযোগ্য নেতৃত্ব রয়েছেন, অবশ্যই যারা সচেতন মানুষ, আমি শিক্ষিত বলবো না, অনেকে শিক্ষিত বলতে গেলে স্কুল কলেজের ডিগ্রি দিয়ে মাপেন। আমি মনে করি একজন কৃষক, একজন শ্রমিক, একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন লয়ার বা যিনি চাকরিজীবী রয়েছেন, তিনিও শিক্ষিত। একটাই কথা, সা শিক্ষা যা বিমুক্তয়, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ছোটবেলায় আমি যখন ছাত্র রাজনীতি করছি, আমার বয়স এখন 51। আবার অনেকে বলে বোঝা যায় না, আমি হাসতে হাসতে বলি অসুবিধা নেই। 52 বছর বয়সে ইমরান খান বিয়ে করেছিলেন, এখনো 1 বছর আছে। না দেখুন, সেটা হচ্ছে যে ইমরান খান ভারতবর্ষ থেকে তাদের চাচারা, আব্বাজানেরা, তারা ভাগ হয়ে চলে গিয়েছিলেন। আমি ওনার কথা বলবো না। আমি সম্মান করি ভারতবর্ষের সেই সমস্ত মুসলমান মানুষকে যারা মুসলিম লীগের ইশারাতে একটা দেশকে টুকরো টুকরো করে চলে যাননি, যারা হিন্দুদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, পাঞ্জাবি বা অন্য ধর্মের মানুষের সঙ্গে ব্রিটিশ তাড়াবার কাজে আমার দেশের হয়ে লড়াই করেছিলেন। আজও ভারত পাকিস্তানের খেলা হলে তারা কিন্তু ভারতবর্ষের পতাকাটাকে ওড়ান। আমি সেই মুসলমানদের আজও স্যালুট করি, সম্মান করি, যারা ইমরান খানের দেশে যাননি। আর ইমরান খান দেশের মুসলমানরা আজকে বলতে বাধ্য হচ্ছেন, কাশ हमारे देश का प्रधानमंत्री का नाम नरेंद्र मोदी होता, काश हम लोग भारतवर्ष में रहते, তাহলে এই যন্ত্রণা ভোগ করতে হতো না। তো যাই হোক, খুব একটা ব্যক্তিগত স্তরে প্রশ্ন তুমি করেছো। এই ব্যক্তিগত স্তরের কথা আমার মনে হয় তৃণমূলের এই মুহূর্তে যারা এখনো যারা জেল টেলে যাননি, চলে যাক সবাই, আমি এমনটা চাই না। যারা দোষ করেছেন তারা যাবেন, তিনি যে দলেই থাকুন না কেন। যিনি করেননি তার সিনা টান করে তার যে কোনো কথা বলা সম্মানের সঙ্গে মেনে নেব, মানব, শুনবো, জানবো। সে যদি আমার বা আমার দলের সমালোচনা করে অবশ্যই মন দিয়ে আমি শুনবো। আমায় কেমন দেখতে লাগছে আয়নার সামনে না দাঁড়ালে তো বুঝতে পারি না। আর আমরা জেনারেলি বাড়িতে পুরুষরা তারা আয়নার সামনে দাঁড়ায় হচ্ছে ম্যাক্সিমাম 15 মিনিট, আমাদের বাড়ির মায়েরা বোনেরা তার থেকে একটু বেশি সময় দাঁড়ায়। তো যাই হোক, আমরা আমাদের কেমন দেখতে লাগছে তো বুঝতে পারি না। তাই অনেকে অনেক সময় বলে দেয় যে তোমার চুলটা না এখান থেকে এই হয়ে রয়েছে, একটু না কলারটা কুঁচকে আছে, ঠিক করে নাও। বিশেষ কেউ নতুন বিশেষ কেউ তার না না, তো আমি সেই সমালোচনাগুলোকে সম্মান করি। আমি শুধু একটাই কথা বলবো, ঋতব্রত, তুমি যে কথা বললে আমি এটাও বলবো যে বামপন্থীদের মধ্যে এমন এমন বেশ কিছু নেতারা রয়েছেন সিনিয়র, যারা আমার উদ্দেশ্যে খারাপ কথা বলেন না। তাদের দলের কিছু ভুঁইপোড় নতুন নেতা রয়েছেন যারা কম জানেন, দেখান বেশি, ঠিক আছে, যারা সরগরম করে মাতিয়ে রেখে দেন টেলিভিশন টক শোয়ের টেবিল। তৃণমূলের রয়েছেন, সিপিআইএমের রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও রয়েছে। তারা একটু কম জানেন, কিন্তু যারা জানেন, যারা খুব কাছ থেকে জানেন, তারা আমার উদ্দেশ্যে একটাও কোনো খারাপ কথা বলে না। এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখেন। তুমি যে কথা বললে আমি সেই কথা শুরুতেই এই কথাটা ওই জন্য জুড়ে দিলাম যে ব্যক্তিগত সম্পর্ক আমার নিজের মনে হয় যে শ্রদ্ধা সম্পর্ক সেটা থেকে যাওয়া উচিত। আমার মনে হয় যে সেটা পশ্চিমবঙ্গে যে বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে তুমি বললে, মানুষ যারা সচেতন, যারা বুদ্ধিমান, তারা অনুধাবন করতে পারবেন
ঠিকই সকালবেলা 8:30 থেকে রাত্রিবেলা 11টা অবধি 5-6 বছরের মধ্যে এমন কোনো সময় থাকতো না যেখানে 8 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর সেই SMS আসতো না। এবং সরকার পরিচালনা করবার ক্ষেত্র থেকে মন্ত্রী বদলের ক্ষেত্র অবধি, অবভিয়াসলি তুমি জানো বলে, কোথাও যেন আমাকে কেউ বিশ্বাস করতেন যে আমি টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যাই না, আমি কোনো লবির কাছে বিক্রি হয়ে যাই না। এটা আমার মেরুদণ্ড। আমার ভালো লাগেনি আমি দল পাল্টাতে পারি, আমি কেন পাল্টাবো না? যদি ভারতবর্ষের মানুষ সে যদি তার নাগরিক অধিকার সুরক্ষিত করবার জন্য সে তার পছন্দের যদি দলকে পছন্দ করতে পারে, আমিও যদি দেখতে পাই যে কোনো দল মানুষকে ভালো রাখবার জন্য তারা আসলে সত্যি কাজটা করছেন, আমি তার কাছে যাব মানুষের কাজ করবার জন্য। ব্যক্তিগত মানুষ হিসেবে রুদ্রনীল ঘোষ দুজনের উপকার করতে পারে, যে কোনো মানুষ যারা আমাদের কথা শুনছেন। যদি 10 জনের উপকার করতে হয়, 50 জনের উপকার করতে হয়, তাহলে ডেফিনেটলি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন। কিন্তু যদি সিস্টেম পাল্টাতে হয়, যে সর্ষের মধ্যে আসলে ভূত থাকে, শুধু রাজনৈতিক নেতা বা নেত্রীরা নয়, শুধু মন্ত্রী এমএলএরা নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যারা বসে রয়েছেন তারা সব থেকে বেশি কলার বাঁচিয়ে চলেন, তাদের কলারে ময়লা লাগে না। আর এই দেশটাকে চালাবার ক্ষেত্রে তাদেরও ভূমিকা 50% ইকুয়াল ইম্পর্টেন্ট। কিন্তু বেঁচে যান তারা, এই বাঁচলে আর হবে না। মানুষ গিনিপিগ নয় যে প্রত্যেকেই এসে গবেষণা করবে, এক একটা করে প্রকল্প নিয়ে আসবে, এবং সেই প্রকল্প যদি মানুষের উপকারে লাগলো, যদি না লাগলো, যদি ক্ষতি হয়, সেই ক্রেডিট কোনো রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীর ঘাড়ে পড়বে না। ইকুয়ালি যারা IAS IPSরা রয়েছেন, যারা DM হচ্ছেন, SP হচ্ছেন বা আর অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন, তাদেরকেও ইকুয়ালি কিন্তু সমাজের সামনে এসে বলতে হবে। তো যাই হোক, অন্তত সেই ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পশ্চিমবঙ্গে ছিল এবং আমাকে কেনা যায় না। এবং সেই জন্যই রুদ্রনীল ঘোষে বেরিয়ে চলে আসা, যে রাজনৈতিক ক্ষেত্রে যে কোনো জায়গায় ডেফিনেটলি আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনি আপোষ করেন, আমি অবশ্যই আপোষ করি। আমি 100-র মধ্যে 10 আপোষ করি, কিন্তু 50 আপোষ করি না। অবশ্যই। কিন্তু রুদ্র, আমি একটা কথা বলি, তোমাকে কেনা যায় না কিন্তু তোমাকে বেচা যায়, অন্তত ফিল্ম রাইটের ক্ষেত্রে বেচা যায়। আমি এবার যে কথাটা বলছি, দেখো বন্ধু হিসেবে বলছি, উপার্জনের কথা তোমার কাছের লোক, আত্মীয়, বন্ধুরা বলবেই। আমি আমার একজন এন্টারটেনমেন্ট রিপোর্টারের সঙ্গে কথা বলছিলাম, ও টলিউডের খবর খুব ভালো রাখে আর কি, বিশেষ করে তোমার বান্ধবী টান্ধবীর খবর ও রাখে। ও বলছিল তুমি যখন তৃণমূলে ছিলে তখন তোমার বান্ধবীর সংখ্যা বেশি ছিল, এখন বিজেপিতে আসার পর নাকি তোমার বান্ধবীর সংখ্যা কমে গেছে। সত্যি কি তাই? না না না, এরমভাবে বলা নেই। আমি এইটুকু বলবো যে আমার বয়স্কা বান্ধবীদের সংখ্যা বেড়েছে, যাদের বয়স মোটামুটি 55-র উপরে এবং 75 অবধি। কি হয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আচ্ছা, করতে হবে। আমি জানি তারা এই কথা আমাকে এত বোকা দেখতে? না না না, আচ্ছা, একদম বোকা নয়। কি হয় আমি বলি, যে সেটা হচ্ছে পলাশ গাছকে না অনেক সময় দেখে বোঝা যায় না, হঠাৎ করে দেখবে সে লাল হয়ে গেল, ঠিক আছে, অন্য সময় শুকনো ডাল রয়েছে, পাতা রয়েছে, এরকম হয়। অনেক কিছুই হয়, অনেক কিছু বদলায়। আমার বন্ধুত্বের মানসিকতা অটুট রয়েছে, আমি খোলাভাবে কথা বলতে পারি। 8 থেকে 80 আমি সবাইকে ভালোবাসি। এবং দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে যে যেহেতু আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি, আমি নিজে বিশ্বাস করি যে বিয়েটা বেসিক্যালি সন্তান উৎপাদন করবার বা জনসংখ্যা বাড়াবার সরকারি বৈধ পদ্ধতি নয়। শেষ দিন অবধি এটা চরম বন্ধুত্বের সামাজিক একটা ব্যবস্থা। আমি এইভাবে সম্পর্কটাকে সম্মান করি। আমি আমার স্ত্রীর সঙ্গে শুয়ে থাকতে থাকতে রাস্তায় কোন মহিলাকে দেখে তার সঙ্গে একটু আলাপ করতে পারলে ভালো হতো ভাবতে ভাবতে আমি ঘুমোতে পারবো না। এ বিষয়ে তোমার দ্বিচারিতা? দুটো মিথ্যেকে নিয়ে আমি চলতে পারবো না। আমার যদি ভালো লাগে আমি বলবো। এরা যদি সেরকম যদি কোনো মানুষ হয় যিনি অকারণ, কিছু মানুষ থাকে না অকারণ সন্দেহ করতে ভালোবাসেন, কি করব? সন্দেহ করি। মানে আমি যেমন আমার তৃণমূলের ভাই বন্ধু যারাই রয়েছেন, আমি তাদের একটা দিকে না আমি প্রচণ্ড অনেস্ট দেখি, ভয়ঙ্কর অনেস্ট। যেভাবে তারা টক শোতে এসে, যেভাবে তারা ইন্টারভিউ দেওয়ার সময় মানুষের সামনে দাঁড়িয়ে যেভাবে, মানে আমি সিরিয়াসলি বলবো যে কোনো রাজনৈতিক দল যারা চাইবেন না, আমি তো চাপিয়ে দিতে পারি না। তৃণমূলের থেকে অবশ্যই এই অনেস্টিটা শেখার দরকার আছে
যে কিভাবে মিথ্যে কথা বলতে হয়, কিভাবে লুট করতে হয়। দেখুন, যদি পৃথিবীতে যে অল ওয়ার্ল্ড ইনস্টিটিউট অফ ক্রিমিনোলজি যদি শেখানো হয়, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কোনো রকম তৃণমূল দলের 1 থেকে 5 অব্দি যে নেতারা রয়েছেন, তাদের যে কেউ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হতে পারবে। সামাজিক চোর যিনি, হয়তো ধরুন যে গামছা চুরি করেন, তিনি মহিলা গিয়ে চুরি করবেন রাত্রিবেলা ছাদের দরজা খুলে, কিংবা হয়তো ভাবছে যে গ্রিল ভেঙে চুরি করব। যে পদ্ধতিতে এতদিন ধরে বালতি, গামছা, গরু, আবার গরুতে চলে গেলাম কেন, যে সত্যি কথা, যাকে তো যারা ছাগল চুরি করেছেন, হ্যাঁ ছাগল, আমি ছাগলেই থাকবো, তো যারা ছাগল চুরি অবধি করেছেন, তারা এতদিন ধরে জেলে বসে বসে এখন দেখছে জেলের পাশে পাশে গরু চোর, ডাইনোসর চোর, ঠিক আছে, চাকরি চোর, মান চোর, ইজ্জত চোর, এই সমস্ত সিলেবাস তারা পড়েননি, তাদের গুরুদেবরা শেখায়নি। তারা শীত কাটা, পকেট কাটা তারা শিখেছিলেন। এরা দেখতে পাচ্ছে সরকারি কোষাগার কাটা, হেল্প করছে কে? একটা বড় অংশের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা। হতভাগ্য লাগে নিজেকে যে আমার এটা বাংলা নয়, এটা আমার দেশ নয়। তো যাই হোক, তো যেমন তারা খুব খাটেন, যে আমি চোরেরা যেমন ভেবেছিল আমি এইভাবে বাড়িতে চুরি করবো, তৃণমূল ঠিক উল্টো। আমার ইন্টারেস্টিং লাগে, প্রত্যেকটা দলের শেখা উচিত। আমি জাস্ট কালকেই আমার এক ভারতীয় জনতা পার্টির খুব অনেস্ট একজন কর্মীর সঙ্গে আমার ঝগড়াই হয়ে গেল। সব কর্মী অনেস্ট না, না, সিরিয়াসলি ঝগড়া হয়েছে, তারপরে আমাকে মেনেছে যে আমি ঠিক বলেছি। তৃণমূল বলছে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি, ও চিৎকার করে বললো যে এরা বলে বেড়াচ্ছে যে আমরা 24 ঘন্টা পাশে আছি। না, আমি বললাম যে মিথ্যে কথা বলছে। আপনি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আপনি মিথ্যে কথা বলছেন। আপনি 24 ঘন্টা মানুষের পাশে থাকেন না, 24 ঘন্টা মানুষের পাশে থাকে তৃণমূল, 100 বার বলছে এবং সত্যি কথা বলছে। এইখানে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে রয়েছে। আমাকে বললো কিভাবে? এবং খুব স্বাভাবিকভাবে, সারা দিনের মধ্যে একটা মানুষের 5 থেকে 6 ঘন্টা অন্তত তার ব্যক্তিগত টাইম, যেমন সে পায়খানা বাথরুম করতে যাবে, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী তার সঙ্গে থাকে না পায়খানা বাথরুম করবার সময়, কিন্তু তৃণমূল থাকে। কারণ পায়খানা বাথরুমে মানুষ জামা কাপড় ছাড়ে, জামা কাপড়ের মধ্যে পকেট থাকে, পকেটে টাকা থাকে, সেই টাকা তৃণমূলের দরকার। মানুষ যখন তার নিজের স্ত্রী, তার স্বামীর সঙ্গে শুতে যায়, তখন বাইরের পোশাক ছেড়ে তখন শোবার পোশাক পরে শুতে যায়। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা, কর্মীরা, তারা কেউ তাদের পাশে থাকে না ওই 6 ঘন্টা। তৃণমূল থাকে, দেখে যে কোন পোশাকটা ছাড়লো, আনলায় রাখলো, ঠিক স্বামী স্ত্রীর পাশে একটু জায়গা দাও, আপনার খাটিতে বসি বলে শুয়ে পড়ে। যেই তারা ঘুমিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে যদি কোমরে কেউ ঘুমছি পড়ছে না আজকাল, ঘুমছিতেও যদি 8 আনা 4 আনা যেগুলো সিকি মাদুলি লাগানো থাকতো সেগুলো ছেড়ে দিচ্ছে। এই তৃণমূলের নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে থেকেই বলছেন মঞ্চে উঠে, আসুন আমার সামনে মুখোমুখি, বসুন আমার সামনে, কেউ যাচ্ছে না। আমি ভারতীয় জনতা পার্টি যারা সিনিয়র, যারা নেতৃত্ব রয়েছে জিজ্ঞেস করলাম, যান। ঘুম থেকে উঠে একটা ছেলে আজে বাজে বকে, কিন্তু পিসির থেকে ও দারুণ শিক্ষিত পলিটিশিয়ান তৃণমূলের নিয়ম অনুযায়ী, কারণ ও অনেক গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, পিসি ফাম্বল করছে, ও করছে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতেই হবে, একটা ফুটফুকে মুখে এত মিথ্যে কথা বলছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দলের যারা বড় বড় কথা বলা তাবর নেতা, সুকান্ত মজুমদার সভাপতি, লড়াকু নেতা শুভেন্দু অধিকারী, মাটির নেতা দিলীপ ঘোষ, তারা যাচ্ছে না কেন? তারা ভয় পেয়ে আমাকে বললো, পাগল নাকি, এরা সব ঝেড়ে দেয়, যাবো তারপর গায়ে কচু পাতা চাপা দিয়ে আসতে হবে, জামা কাপড়টা রয়েছে না গায়ে। সো আমি মেনে নিয়েছি। আমি বললাম যে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের থেকে ডেফিনেটলি পিছিয়ে রয়েছে, চুরি জচ্চুরি সব ওরা লুট করছে। তো ফলত এগুলো দেখবার পর আমার মনে হচ্ছিল আমি এখানে থাকতে পারবো না। আমাকে থাকতে গেলে এই চুরির সঙ্গে থাকতে হবে, আমাকে থাকতে গেলে এই সিস্টেমটার পার্ট হতে হবে। যে সময়তে আইলা বোধহয় হবে, যখন মানুষ কান ধরে পয়সা ফেরত দিচ্ছিল, উঠবোস করছিল গ্রামে তৃণমূলের নেতারা, সেই সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি। 1000 বার অনুরোধ করেছিলাম, আপনি যার কথা বলছেন তাঁকে, একটা লিমিট থাকে। আমি ডেফিনেটলি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু দেখুন, ধরুন আপনি একজন প্রেমিকা, আপনার সঙ্গে প্রেমিক আসতেন, আপনার সঙ্গে দেখা করবার সময় তার হয়তো গোলাপ ফুল কেনার পয়সা নেই, সে হয়তো আপনার এই টেবিলে রেখে দেওয়া একটা লজেন্স নিয়ে আসতো। আপনার প্রেমিক, আপনি প্রেমিকা,
আপনাকে দিত, আপনি জানতেন যে ও চাকরি পায়নি, ও গরিব, কিন্তু ও যে লজেন্সটা দিচ্ছে তার মধ্যে আন্তরিকতা রয়েছে, আপনি নিতেন। আপনাদের সম্পর্ক প্রেমের ছিল, ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে হাতে রক্তমাখা ছুরি নিয়ে ঢুকলো, বা মোটা বান্ডিলের টাকা নিয়ে ঢুকলো যেখানে কোণে গরিব মানুষের রক্ত লেগে রয়েছে। আপনি সম্পর্কটা ছিন্ন করলেন। আপনি গিরগিটি না আপনি মানুষ? তাই এই প্রশ্ন আমি সবার উদ্দেশ্যে ছাড়লাম। অসাধারণ। অনেকে বলেন যে রুদ্র যখন ছাত্র অবস্থায় ছিল বান্ধবীদের কবিতা শোনাতো, বিশেষ বিশেষ বান্ধবীদের। তারপরে এমন একটা সময় এলো যখন টেলিভিশনে রুদ্র তখন নিউজ স্ক্রিপ্ট পড়ে শোনাতো। তারপর একটা সময় এলো বান্ধবী প্রেমিকাদের ছবির সংলাপ বলতো। এখন নাকি বান্ধবী নেই কোনো, কারণ খালি বক্তৃতা দিয়ে যাচ্ছে। না, বান্ধবী ডেফিনেটলি আছে, বান্ধবী আছে, এবং বান্ধবীর যারা বয়ফ্রেন্ড, বান্ধবী যারা হাজব্যান্ড, তারাও কিন্তু বান্ধবীদের সঙ্গে যখন আমি আড্ডা মারি তার সঙ্গে থাকে। মানে আমি অনেক হাফ ছেড়ে বাঁচলাম, কারণ এখানে পলিটিশিয়ানদের এত বান্ধবী, মানে পরকীয়া টরকীয়া ব্যাপার নেই। না না, দেখুন মানে সেটা হচ্ছে যে পরকীয়া, দেখুন জিসনে কিয়া উসনে কিয়া, पर को अपन किया इसको बोलता है परकिया। তো আমি এটাতে কমফোর্টেবল নই খুব একটা। মানে আমি চুরি করে খাওয়াতে, চুরি করে দেখাতে, চুরি করে পাওয়াতে কোনো কিছু বিশ্বাস করি না। আমি নিখুঁত একজন মানুষ নই, আমার মধ্যে অনেক রকমেরই খুঁত আছে। এবার সেটাকে জেনে মেনে যে মানুষই আসতে পারবেন তিনি আমার বন্ধু হবেন। আসলে না, পুরুষের থেকে কত বান্ধবী আছে এটা শুনতে চায় না, রিরি করে তার গা হাত পা। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, প্রবল পরিশ্রম করে উন্নয়ন তিহার জেলে চাদর জড়িয়ে সপরিবারে রয়েছে, মেয়েকে ভালোবাসেন বাবা। দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু তার মেয়েকেও যেতে হয়েছে। অনুব্রত বাবুর মেয়ে সুকন্যা গেছে, আইনি ব্যাপার, তারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন। প্রাইমারিলি বিচারকের সামনে দুপক্ষেরই লয়ার দাঁড়িয়েছে, যারা অভিযোগ করেছে, যাদের নামে অভিযোগ, যে কোনো কাউকেই তো যে কোনো কেউ পাঠিয়ে দিতে পারে না, যান খাঁচায় গিয়ে থাকুন। যদিও অনেকে বাংলার বাঘ বলেছেন, আমি শুনলাম যে এবার নাকি সেই কারণ ঠিক এই ডায়লগগুলোতেই যারা তৃণমূলের নেতারা জেলে রয়েছেন তারা নিশ্চয়ই এবারই সুন্দরবনের দিকে যাচ্ছে না। বাঘেরা বিরাট সংগ্রাম করেছে, বলেছে কামড়ে দেবো এলেই, বাঘেদের নাকি ছোট করেছে ওরা। ঠিক আছে, তো যাই হোক। আবার কেউ কেউ বলেছে আলিপুর বা শহর বা সভ্যতার জায়গায় বাঘ থাকলে বাঘকে খাঁচায় রেখে দেওয়া উচিত, যাই যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখুন এই অনুব্রত বাবু, তিনি তো পশ্চিমবঙ্গের মানুষের যা যা অধিকার, যেগুলো পশ্চিমবঙ্গের মানুষের সম্পদ। আমি কিছুদিন আগেই বীরভূম বোলপুরের দিকে গেছিলাম শুটিং করতে, আমি অবাক হয়ে গেছি। দেখি গরুরা এরম করে আছে, লাফিং, হাসছে, খুশি, বাছুর এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। মা জানে বাছুর নিয়ে ফিরতে পারবো। অনুব্রত কাকু নেই, অনুমাধব নেই। অনুমাধব তোমার বাড়ি যাব, অনুমাধব পড়ছে গরম, গুড় বাতাসা পাবো। আমি জানি না শতাব্দী দেবী আঁচলে করে গুড় না বাতাসা বেঁধে নিয়ে ঘুরছেন, ওনার ব্যাপার, ওনারও বয়স হয়েছে, উনি ভালো থাকুন, বেশ ভালো থাকুন। যাই হোক, আমার দরকার নেই এই সমস্ত গলিতে ঢোকবার। এবার একটু জাতীয় স্তরে যাই। না না, এটা খুব ইন্টারেস্টিং। দেখবেন যে অনুমাধব বাবুকে, মানে অনুব্রত বাবুকে মানুষ চোর জোচ্চোর যা খুশি বলছে, কিন্তু ওর ওপর না রেগে নেই। এটা অদ্ভুত। মানে বাঙালিদের না একটা ব্যাপারে আন্তরিকতা আছে, আপনাকে জানতে হবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটু কেন গোড়ালির বয়সী কেন বান্ধবী হবে, সেই নিয়ে চুরি জোচ্চুরির থেকেও বিরাট বেশি রেগে রয়েছে লোক। এটা কেন আমি এটা মানতে পারছি না। যদি চুরি জোচ্চুরির সম্পদ বানাবার অনুপাত দেখেন, তাহলে অনুব্রতবাবুর দেহরক্ষীর কিন্তু 100 কোটি টাকার ওপরে সম্পত্তি। আর তা পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষী বা কাছাকাছি থাকা লোকের সম্পত্তি অত হয়নি। তার বান্ধবীর খাটের নিচে থেকে ধরুন প্রায় 50 কোটি টাকা এরম নাকি পাওয়া গেছিল, তাই তো? অনুব্রতবাবু দেহরক্ষীরই ওখানে এত, তো আরও কত রয়েছে কে জানে, হয়তো ওখানে বসে হিসেব দিচ্ছেন, তাই জেল থেকে বেরোতে পারছেন না। বলবেন বাঙালি পুরুষদের একটু যৌন ঈর্ষা আছে। এই যৌন বললেই না লোকের মনে অন্যান্য ছবি ফুটে ওঠে। যৌন বললেই আমি দেখেছি এটা হয়। মানে ছোটবেলা আমাদের যখন স্কুলে ক্লাস 6-7-এ পড়তাম, তখন ওই যৌন, লিঙ্গ এই কথাগুলো শুনলেই আমাদের
বন্ধু বান্ধবরা একে অপরের দিকে তাকাতাম। তারপর যখন দেখলাম যে না, লিঙ্গ মানে জেন্ডারের কথা বলা হচ্ছে, ও জেন্ডার, ঠিক আছে, মানে ওটা কারণ নয়। তখন বাঙালি কিন্তু অত্যন্ত মিষ্টি স্বভাবের, কিন্তু আমি বলবো যে একটা জাতি। বাঙালি কিন্তু এই খুন, রক্তপাত, হিংসা, মানে যা যা অন্য জায়গায় হয় প্রথাগতভাবে, সেইটাতে ভালোবাসেন। ও কিন্তু দেখে যে কার বান্ধবী মিষ্টি, ওইটুকুতেই তার দৌড় কিন্তু ওই অবধি, ওই ভালো লাগাতে। আর যখন বউ বকে, আবার টিভি থেকে হাঁ করে, কি দেখছো? খবর শুনছো, খবর শুনছো। এর আগে যখন ছেলেটা খবর পড়ছিল, তুমি শোনো নেই? এটা আমাদের বাড়ির যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরও না কোথাও একটা চিমটি কাটা। আরে ভাই, 10টা 5টা অফিস যায়, গুঁতো খেতে খেতে সারাদিন ধরে মানুষটা পরিশ্রম করছে, নিজের বলতে কোনো কিছু নেই। পাড়ার ক্লাবে ক্যারামও আজকাল খেলা হয় না, তৃণমূলকে জেতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে দেন ক্লাবে ছেলেদের বোমটোম বাঁধবার জন্য, অধিকাংশ ক্লাবই এমন হয়ে গেছে। তাই পাড়ার সত্যেন কাকু গিয়ে ক্যারাম খেলবেন কোথায়? তাকে তো বোম বাঁধতে হবে, তাই তিনি ক্লাবেও যেতে পারেন না। তাই বাড়িতে আসেন, আবার অপেক্ষা করেন যে সঞ্চালিকা কি বলবেন। তো এই ধরনের তোমার কথায় যৌন ঈর্ষা, ইংরেজিতে শুনতে খুব স্মার্ট লাগে, সেক্সুয়াল জেলাসি এরকম একটা বলে। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে এই আগে যেমন এই সেক্সি কথাটা বললেই ছিছি ঠাকুর পাপ দেবে হতো, এখন কিন্তু আমাদের সমাজে, সেটা গ্রাম হোক, শহর হোক, মফস্বল হোক, এই সেক্সি কথাটাকে কিন্তু স্মার্ট বা চরম কনফিডেন্ট লাগছে এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। যদিও আইনি জায়গা থেকে আমরা যেহেতু ইন্টারনেটে বিভিন্ন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে গিয়ে মনে করি ওই দেশে মানুষ যা জীবনটা যাপন করছে, আমারও তাই। আমি সেই দেশের খাবার আমার পাড়ায় মোড়ে মোড়ে গলিতে পাচ্ছি। চাইনিজ দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে, আমরা চায়নাকে বর্জন করতে পেরেছি। ভারতবর্ষ চায়নাকে পৃথিবীর মানচিত্রের শক্তির জায়গা থেকে বেশ কোনোই কেন আরও ধাক্কা দেওয়ার জায়গায় চলে গেছে, ধন্যবাদ নরেন্দ্র মোদীজি। কিন্তু এই চাইনিজ খাবার দিয়ে তো শুরু হয়েছিল চাউ চাউ, যা বাঁকা বাঁকা সুতো দেখতে পাওয়া যেত, ভাতই ওটা অন্যরকমভাবে চটকে মেখে সুতো করা, ঠিক আছে। আমার কাকার একটা কথা বলতেই হবে। এর আগে একটা প্রোডাক্ট আসতো, কালার টিভি তখন এসেছে। আমার কাকা সায়েন্টিস্ট ছিলেন, মারা গেছেন, জ্যোতিপ্রকাশ ঘোষ। তো সে অদ্ভুত, সে রঙিন টিভি যা হয়েছে আমাদের পাড়াতে। আর সেই সময় যেটা ছিল, যার বাড়িতে টেলিফোন থাকতো, যার বাড়িতে কালার টিভি, যেখানে লোকে রামায়ণ মহাভারত দেখতে যেত। আমি বিশ্বাস করি সূর্যকান্ত মিশ্রের পরিবার, সুজন চক্রবর্তীদের পরিবার, শতরূপদের দাদু জেঠু সবাই দেখতে যেত ভক্তি ভরে। এখানে মিথ্যে কথা বলবে? যাই হোক, সীতারাম চুরি করতে পারেন, নিজের নামটা চুরি করতে পারেননি। আমি ভদ্রলোকের নাম বারবার জপি, যে কারণে আমাদের অধিকাংশ দেবদেবীর নামেই কিন্তু যাতে তাদের নাম আমরা জপ করতে পারি, শতরূপের নামের মধ্যেও এটা রয়েছে। খুব মিষ্টি ছেলে। কদিন আগে শুনছিলাম যে কোনো একটা জায়গায় আমাকে বলেছেন আমি রুদ্রনীল ঘোষকে রাজনৈতিক ব্যক্তিত্বই মনে করি না। আমি অনেস্টলি বলছি, আমি শতরূপের ওপরে আমার শ্রদ্ধা বেড়ে গেল। আমি ওর ওপরে আমার কনফিউজ ছিলাম, আমার বন্ধু হয়, ভাই হয়। আমি তারপর বিশ্বাস করলাম যে সত্যিই তো, ও যে কথাগুলো বলে সেগুলো টিভির বাইরে বললে, পাড়ায় নেমে বললে, পঞ্চায়েতের ক্যান্ডিডেট হিসেবে বললে, এমএলএর ক্যান্ডিডেট হিসেবে মাটি নেমে বললে মানুষ বিশ্বাস করে না। টিভিতে বললে শুনতে ভালো লাগে, মানে হি ইজ গ্রেট। তো যাই হোক না কেন, তো এই সমস্ত পরিবেশের মধ্যে বড় হয়েছে, যেখানে যারা খবরের কাগজ নিত, যাদের বাড়িতে টিভি ছিল, টেলিফোন ছিল, হাড় বজ্জাত হয়ে গেলে সেই লোকটাকে বলতাম দাস বাবুর মতো মানুষ হয় না। আস্তে আস্তে আমরা পাল্টে মধ্যবিত্ত জীবনে, যেখানে ইএমআই এর চক্করে আমরা বড় লোক, কিন্তু মাসের 20 তারিখের পর আর আমার মা, মাসির ছেলে এলে যাকে বলতেন থেকে জানা, জানেন সে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, আমার মাসির ছেলেটা। আমার মা মন থেকে থাকতে বলতে চায়, কিন্তু তার টিভির জন্য ইনস্টলমেন্ট, পাড়ায় তার সম্মান বাড়াবার জন্য বাড়ির বাইরে ডিজাইনার রং, সেই কারণে মাসির ছেলেকেও মা বলতে পারেন না 4 দিন থেকে যাবি বাবু, কারণ ইলিশ মাটির খরচটা চলে যাবে। আমি সেই সমাজ থেকে পাল্টাতে 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 এসেছি, এবং সেই সমাজে বন্ধু এবং বান্ধবী নিয়ে লুকিয়ে প্রেম করার মধ্যে যে আনন্দ ছিল, যে কারণে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে এর মতো ইম্পর্ট্যান্ট একটা জায়গায় ছিল, লাগামহীন বন্ধুত্ব নারী এবং পুরুষের, যাদের গোপের রেখা উঠছে বা যাদের লজ্জাবোধ বাড়ছে আমাদের মেয়েগুলোর, সেই সময় একটা অ্যাডভেঞ্চার ছিল,
যেখানে প্রেম হবার আগেই আমার কাছে সোশ্যাল মিডিয়া যতগুলো সাইট রয়েছে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে গেছে, যেখানে তুমি আমি স্বচ্ছন্দ নয়, কারণ আমরা পিছিয়ে পড়ছি। তো আর বাকি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সৌজন্যে আমরা সবাইকেই কানেক্ট করে ফেলছি। আমরা এমন এমন জায়গায় আগে বেড়াতে যেতাম যেখানে গিয়ে চমকাতাম, সেই জায়গায় বেড়াতে যাওয়ার আগেই সেই জায়গার বেস্ট স্পটগুলো আমি ছবিতে দেখে ফেলছি, ফলে কোথাও যেন একটা বিয়ের আগেই ফুলসজ্জাটা হয়ে যাচ্ছে। তাই বোধহয় থ্রিলিং কমছে, তাই বোধহয় আমাদের সম্পর্কের ধরনগুলোও পাল্টাচ্ছে, আর তাই বোধহয় সামাজিক জীবন হোক বা রাজনৈতিক জীবন হোক, সেখানে ভালো মন্দের সংজ্ঞাগুলোই পাল্টে যাচ্ছে। আর রাজনৈতিক দল নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমি শুনি। আমি শুধু বলি যে ভাই, যে কোনো জীবিকা থেকে আপনি যে কোনো দলে হোক না কেন আসুন, সচেতন মানুষের খুব দরকার রয়েছে। আপনি যদি যে কোনো দলকেই সাপোর্ট করুন না কেন, যে কোনো পেশা থেকে আপনি আসুন, আপনি কৃষক হন, আপনি শ্রমিক হন, আপনি শিল্পী হন, আপনি অধ্যাপক হন, আপনি লয়ার হন, আপনি সাংবাদিক হন, আপনি আসুন, আপনাদের দরকার রয়েছে। নালে রাজনীতিটাকেই অনুব্রতরা, জ্যোতিপ্রিয়রা, শেখ শাহজাহানরা, তারপর ওই বোমবাদা শওকত মোল্লারা, জগ ছুঁড়ে মারা শিক্ষিকাকে আরাবুলরা, তাদের হাতেই কিন্তু বন্দী হয়ে যেতে হবে। তারাই ঠিক করবেন আপনি আপনার মেয়েকে নিয়ে রাস্তায় বেরোতে পারবেন কিনা, আপনার ছেলে চাকরি না পেয়ে রাস্তায় কতদিন বসে থাকবে, নাকি আপনি আপনার বাড়ির সামনে ঘটা কোনো জুয়া খেলা দেখে প্রতিবাদ করতে গিয়ে একজন রিটায়ার্ড মানুষ হয়ে, মাস্টারমশাই হয়ে, খুন হয়ে গিয়ে তৃণমূলের কুনলানে ড্রেনের ধারে লাশ হয়ে পড়ে থাকবেন কিনা। তাই আপনি রাজনীতিতে আসুন, তাই আপনি যে দলই করুন। এবার আমি রুদ্রকে দুটো প্রশ্ন করব। একটা চমৎকার থ্রিলিং প্রশ্ন মাথায় এসেছিল, কিন্তু ওটা আমি একজন খুব ভালো এন্টারটেনমেন্ট রিপোর্টারের জন্য রেখে দিলাম। বিয়ের আগে, মানে ফুলশয্যার আগে যদি অনেকবার ফুলশয্যা হয়ে যায়, তখন নাকি বিয়েতে অত শিহরণ জাগে না। রুদ্রর ক্ষেত্রে কি সেটা বিশেষ কারণ? এই প্রশ্নটা আমি করব না, কোনো এক এন্টারটেনমেন্ট রিপোর্টারের জন্য রেখে দিলাম। কিন্তু আমার কাছে আমি সেই প্রশ্ন, সেই এন্টারটেনমেন্ট রিপোর্টারের সঙ্গে আপনার চ্যানেল ঘটিত যে কোনো রকমের ঝগড়া যদি হয়ে যায়, তাহলে হয়তো আপনি আর সেই চ্যানেল দেখবেন না বা উত্তরটা জানবেন না। এবং এই যেটাকে বলে খুজলি, যেটাকে বলে হালকা করে কানের পাশে চুলকে দেওয়া, আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা বাঙালি, যারা বিকেলে একটুখানি চপমুড়ির সঙ্গে যদি একটু আমের আচারের তেলটা যদি মেখে দেওয়া যেত বলে, যারা এইটুকুতেই তাদের শান্তি, তাদের কোটি কোটি টাকা চাই না, ঠিক, তাহলে বলেই দাও, তারা একটুখানি বাড়ির সামনের কলটায় একটু জল পড়ুক, আমার বাড়ির একটা ছেলেমেয়ের মধ্যে একটু অল্প চাকরি পেয়ে যাক, চুরির সঙ্গে না জড়াক, একটু রাস্তাটা ঠিক হয়ে যাক, এইটুকু চায়। কারেন্টটা ঠিক মতো চলুক, বাস জলটা আসুক। এর বাইরে আমাদের দেশের অন্তত আমি আমার বাঙালিদের যাদের চিনি তাদের বিরাট নেই, কিন্তু তাদের ওইগুলো আছে। হ্যাঁ রে, কে এসছিল রে, এইটা আর বলবেন না বোধ সজলদার বউ, কাজলদার মেয়ে কি, এইটা কোথাও আমরা পছন্দ করি, আমি বলবো বেশ করি। অন্য রাজ্যে না হলে আমাদের রাজ্যে যে রকমের পরনিন্দা পরচর্চাগুলো হয়, তাতে কারুর ক্ষতির কথা ভাবা হয় না, কারুর সর্বনাশের কথা ভাবা হয় না। আমরা যে না পাওয়াগুলোকে নিয়ে বড় হয়েছি, তার মধ্যে এই নিলামির সংগ্রাম আমাদেরকে এই হালকা খুজলি দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আমার পাশে এতক্ষণ ধরে আপনারা আমার যে সাংবাদিক বন্ধুকে দেখলেন, অত্যন্ত গুণী, অত্যন্ত মেধাবী, শুধু উনি কিন্তু সাংবাদিক নন, তার এমন এমন সাবজেক্টে পড়াশোনা যেখানে তিনি খুব উঁচু মানের শিক্ষকতার সঙ্গেও যেমন যুক্ত, ঠিক তেমন তিনি অপূর্ব চমৎকার বইও লেখেন। কেউ তো বলেনি, আমি এটা বলবার সুযোগ ছাড়ব না। এবং তার সঙ্গে সঙ্গে উনি একজন অসম্ভব গুণী চলচ্চিত্র পরিচালকও বটে। তাই ওনার বিভিন্ন প্রশ্নের মধ্যে এই যে সুশ্রী জাগানো চিত্রনাট্য থাকবে না, এই বিষয়ে আপনারা কিন্তু নিশ্চিত হবেন না। তো আমি শুধু একটাই কথা বলতে পারি যে বিয়ে আমার হয়নি। দেখুন, যারা গ্রামের দিকে বাড়িতে গেছেন তারা দেখেছেন বিয়ের সময় হ্যাজাক জ্বালা হতো, আলো এরম করতো, তারপর যখন কমে আসতো আমাদের পান ফেলে দেওয়া ঠাকুমার গালের মতো হয়ে যেত হ্যাজাগের ওই সুতোর বাল্বটা। সেই সময় কিন্তু বেশ কিছু বাড়িতে লোকজন ঘুরে বেড়াতেন, আই পাম দিয়ে দে। কিছু লোক আছে পাম দিত, শক আওয়াজ হতো,
তারপর আবার আলো জ্বলে উঠত, ঠিক আছে। এবং ওই বিয়ে বাড়িতে কিন্তু একটা অদ্ভুত রকম হ্যাচাক নিয়ে এগিয়ে দেওয়া ছিল, এবং তার সঙ্গে সঙ্গে অবারিতভাবে পরিষ্কার বেশ কিছু কুকুরের মারামারির আওয়াজও পাওয়া যেত। যে কুকুররা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতাদের দেখেও লজ্জা পেয়েছে, আর এই ডাক আপনি পাবেন না, কারণ তারা মুখ এবং মানে ইনপুট এবং আউটপুট অবধি খাওয়ার পর মারামারি করে চলে যেত। এরা এত খাচ্ছে, আমি বালুদার কথাই বলছি, এত খেয়েছে, চাল ডাল রেশন বেচে দিয়েছে, এত খেয়েছে, এত টাকা বান্ধবীর খাটের নিচে এর ওখানে রাখছে ভাগছে বেরোচ্ছে। তো যাই হোক, সেই পরিবেশে কুকুররাও খাওয়ার পর চলে যেত। তৃণমূলের কিছু নেতারা রয়েছেন, তারা যে কেন এত খাচ্ছেন রাখছেন জানি না, তো কুকুররাও লজ্জা পেয়ে গেছে। এখানে কিন্তু এই সময় আমাদের একটা বাসর জাগার একটা ব্যাপার ছিল বিয়ে বাড়িতে। এই বাসর জাগার মধ্যেই কিন্তু ছিল বিয়ে বাড়িতে কার মাসির মেয়ের বন্ধু, কার পিসির ছেলের বন্ধুর মধ্যে একটা হালকা লেনদেন হবে ভাব ভালোবাসার। হোয়াটসঅ্যাপ ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, ফেসবুক ছিল না, অর্কুট ছিল না। এবং আমাদের বাড়ির বড়রা, এই শোন তুই, তোরা গল্প করছিস, তিনি জানেন কি গল্প হতে চলেছে। এইখানেই আমি বাঙালি জেঠু কাকু, বিশেষ করে 51, 52, ভেঙে চুরে গিয়ে 53, যে কোনো পরিবার যারা ফ্ল্যাট কালচারে চলে এসছে, আমি সবাইকে স্যালুট করি। তারা অন্যের দুঃখটা বুঝতেন। অনেক মা রয়েছেন, তারা মেয়েকে বলেন, এই তুই এটা করবি না, কোথায় ছিলি তুই, 10টা বেজে গেছে। এক ধরনের মা। আর এক ধরনের মা বাবা বকলেই বলে, কি হয়েছে, বড় হয়েছে। এক হচ্ছে যে আমি আমার জীবনটাকে, সে হয়তো স্বপ্ন দেখেছিল যে উত্তম কুমারের মতো তার স্বামী হবে, কিন্তু হয়েছে হচ্ছে হারুদার মতো একটা স্বামী। জামা পরলে বা খালি গায়ে দাঁড়ালে, সোজা হয় তাকালে হাওয়াই চটি দেখা যায় না, এত বড় ভুঁড়ি। আমাদের মায়েদের মানিয়ে নিতে হয়েছে, তাই তো। তো এবার তিনি জানেন যে আমি জীবনটাকে কেমন করে বাঁচতে চেয়েছিলাম, আমি কি পড়াশোনা করতে চেয়েছিলাম, কি আনন্দ উপভোগ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার একটা বন্ধু হবে, হয়তো এক্স নামের কি ওয়াই নামের একটা ছেলে, কিন্তু জীবন তো অন্য কথা বলে, ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলে। হয়তো তার জীবনে যেটা হয়নি, তিনি চান যে তার মেয়ে অন্তত এইটুকু অধিকার অর্জন করুক, অন্তত নারী স্বাধীনতার জায়গা তারা কিন্তু খুব ভালো করে বোঝেন। হয়তো তারা নারী স্বাধীনতার মতো করে যারা লড়াই করছেন তাদের আমি সম্মান করি, তাদের মতো গুছিয়ে বলতে পারেন না। তো তাই এই সহজ সম্পর্কের যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে দেখুন, আমি যদি বিয়েবাড়ির ওই হ্যাজাকটা হই, খেয়াল করে দেখবেন ওই হ্যাজাকের দিকে প্রচুর কিছু ছুটে আসতো। হ্যাজাকের দোষ না, যারা ছুটে আসছে তাদের দোষ। রুদ্রনীল ঘোষ তো 6 ফুট 9, 5 ফুট 5। হ্যাঁ, এখন খুব একটা চেক বাউন্স করে না, এখন তো চেক ফেক পাই না, কাজ পাত তৃণমূলের কল্যাণে ওম ভূর ভুয়াস হয়ে গেছে। টলিউডে থেকে বলিউডে বেশি এখন। না, আমাকে আমি যখন বলিউডে ময়দান রিলিজ করছে 10 এপ্রিল, তো ট্রেলার লঞ্চ ছিল, বিরাট সম্মান আমাকে সেখানে করেছেন। আমি কৃতজ্ঞ যে আমি টলিউডকে রিপ্রেজেন্ট করতে গেছিলাম, রুদ্রনীল ঘোষ যায়নি। আমি যতটুকু যা হয়েছি, আমার টলিউডের টেকনিশিয়ানসরা, আমার শিল্পীরা, তারা সিনিয়র হোক জুনিয়র হোক আমার সমবয়সী হোক, তাদের তারকারা তো দেখলাম কার্যত তোমাকে নিয়ে টানাটানি করে সেলফি তুলেছে। হ্যাঁ, সেটা খুব বিস্ময়কর। এটাও একজন বলেছেন যে স্টার কিডস বা স্টার ফ্যামিলি থেকে না হলে নাকি এতটা বেশি আন্তরিক হয় না বম্বের মানুষ। এটা সত্যি। এটা কি দিল্লি যোগের জন্যই হচ্ছে? না, আচ্ছা, কারণ 19 থেকে আমার পারফরমেন্স নিয়ে তাদের যে ভালো লাগাটা হয়েছে, আমি যখনই ধরো যশরাজ স্টুডিওতে প্রথম দিন অজয় দেবগানের মতো এত বড় যে একজন অ্যাক্টারের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি, তার সঙ্গে গজরাজ রাও রয়েছেন, অজয় দেবগনজি, গজরাজ রাও, প্রিয়ামণি, তাদের সঙ্গে যখন আমি কাজ করি, যদিও প্রিয়ামণিজির সঙ্গে আমার সেইভাবে সিন ছিল না, অসাধারণ অভিনেত্রী, যারা দক্ষিণ ভারতে। এটা তো বোধহয় অজয় দেবগানের সঙ্গে দ্বিতীয় ছবি, আগেও তো একটা হয়েছে না, আর একটা ছবি করবার ছিল নির্বাচনের বাতাবরণে, অজয় দেবগানের স্ত্রী সঙ্গে একটা সিনেমা করবার কথা ছিল, কিন্তু সৌজন্য ভারতীয় জনতা পার্টি তার কর্মী হিসেবে লড়াই করবার জন্য সেই সিনেমাটি আমি করতে পারলাম না। অনেকগুলো টাকা পেতাম। তো যাই হোক, কারণটা হচ্ছে যে প্রথম সিনেমা আমি 2019 সালে তো শুরু হয়েছিল, কোভিড, আমফান এগুলোর ফলে কিন্তু সবার একটা বড় ইন্ডাস্ট্রি ক্ষতি হয়েছে, আমারও হয়েছে। তৃণমূলের কল্যাণে আমার কাজ বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সবাই যে আমাকে
জড়িয়েছেন, স্নেহ করেছেন, এটা আমায় জড়াননি তারা। অবশ্যই। আমি আমি বিলিভ করি এটা টলিউডকে জড়িয়ে ধরেছেন। আমি বিলিভ করি উৎপল দত্ত থেকে শুরু করে তারপর যে অভিনেতারা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, তারপর আমার বন্ধু যিশু, পরমব্রত, বাউদিকে পাউলিদাম, স্বস্তিকা, বাও নিন্দিতা, বা ইদানিং একটুখানি অনির্বাণ, তারা যে লেগাসিটা নিয়ে তারা তো বদনাম আনেননি। আমি ঋষিকেশ মুখার্জি, অজয় কর, তাদের ওই স্টলওয়ার্ড লেভেলের পরিচালকের জায়গা যাচ্ছে না। যে অভিনেতা অভিনেত্রীরা বম্বেতে সুনাম নিয়ে এসেছিলেন, হ্যাঁ অবশ্যই রাইমা সেন, রিয়া, ওরাও কাজ করেছে। আমার শুধু এইটুকু টেনশন ছিল, আমি যেন তাদের নামটাকে টলিউডের একজন কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে, আমার এই অভাবের ইন্ডাস্ট্রিতে দাঁতে দাঁত চিপে আমরা যারা লড়াই করি, তারা যা রাজনৈতিক দলকে করি না কেন, চোখের জল ফেলে একদিন বদল হওয়ার কথা আমরা ভেবেছিলাম। তাই যে দলেই থাকুক না কেন, আমরা চোখের জলের বন্ধু, ভাত না খেতে পাওয়ার লড়াইয়ের বন্ধু, কেউ আলাদা করতে পারবে না, কোনো দল কোনো বিতর্ক তৈরি করতে পারবে না। তো যখন তারা জড়িয়ে ধরেছে আমাকে, সেটা রেসপেক্টেড অজয় দেবগন স্যার বলুন বা গজরাজ রাও স্যার বলুন, বাধাই হোর গজরাজ রায়ের অভিনয় সবার চোখে লেগে রয়েছে। তারপর আমি লোকেশ বুঝতে সুবিধা দেওয়ার জন্য বলছি যে অনেকেই ফ্যামিলি ম্যান দেখেছেন, সেখানে মনোজ বাজপেয়ীজি স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন, অসাধারণ অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রী। তাঁরা যখন আমাকে সম্মান দিয়ে কথা বলছেন, যখন সর্বভারতীয় মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, প্রেস মিট হচ্ছে, সেখানে যখন তাদের সঙ্গে সঙ্গে বনি কাপুরের মতো প্রডিউসার বলছেন, আর ইয়ে সামনে যে ব্যাটা হ্যাঁ, আমার স্টেজে ডাকবার আগে যে উनको देखेंगे तो आपको বলে আর কথা বললাম না। আমরা সবাই দেখেছি, আমরা খুব গর্বিত। আমার মনে হচ্ছে এটা টলিউডের জয়, আমরা বাঙালি হিসেবে খুব গর্বিত রিলিজ করছে পরিষ্কার। আমি 10 তারিখে সবাইকে বলবো যে স্যার সৈয়দ রহিম সাহেবের জীবন একবারই ভারতবর্ষ ফুটবলে সোনা পেয়েছিল। পিকে ব্যানার্জি এবং চুনি গোস্বামী আমাদের যারা রত্ন, আমাদের যারা স্তম্ভ, মানে ভারতবর্ষ যাদের নিয়ে গর্ব করে, পশ্চিমবঙ্গ যাদের নিয়ে গর্ব করে, এই দুই রত্ন তারা। তো তাদের আসলে শুরুয়াতটা কেমন ছিল, শুধু ফুটবল খেলার নয়, ঠিক এই খেলার পেছনে যে স্ট্র্যাটেজি রয়েছে, যে বাধা রয়েছে, সেটাকে কাটিয়ে কি করে স্যার সৈয়দ রহিম সাহেব মানে অজয় দেবগনজি ভারতবর্ষকে সবকিছুর বিনিময়ে জেতালেন। চোখের জলের একটা সিনেমা, 10 তারিখ সবাইকে দেখতে পাবো। অসাধারণ ছবি। আমি খুব দ্রুত 3টে প্রশ্ন করব, খুব সংক্ষিপ্ত জটিল প্রশ্ন করবে। আমার প্রশ্নটা খুব সহজ, যে টলিউডের কামারাডির কথা বলছিলেন, এই যে টলিউডে রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, এমন না আমার ওই ছবির নিচে একটা জন খুব ভালো লিখেছিল, যখন আমি কে মেননের সঙ্গে একটা ওয়েব সিরিজ, খুব বড় বিবিসির একটা ওয়েব সিরিজ, সেটাও সামনে কদিন পরে আসছে। টলিউড তো আমায় কাজ দেয় না, দেয় সৃজিত দেয়, সৃজিত কিন্তু ভয় পায় না বাকিদের মতো। বাকিরা কিন্তু ভেবে নেন যে আমার সিনেমা তো তৃণমূল, সরকারি হলগুলোতে রিলিজ করতে দেবে না, বা হয়তো অন্যান্য তৃণমূলের বাকি অন্যান্য নেতাদের দেবে না। আমার মনে হয় এখানে কিন্তু সৃজিত দেবের মতো, জানো তো, দেবকে যেমন ফ্যাশন প্যারেডে হাঁটতে হয়নি বাদক কি 41 জনের মতো, সৃজিতও জানে দেবের বিশ্বাস রয়েছে তৃণমূলকে হারিয়ে দেবে, সুতরাং ও কনফিডেন্স ছিল, ওই জন্য যায়নি। আপনাকে ভাবতে হবে। কিন্তু আমার মনে করেছিলাম যে সৃজিত জানে দেবের প্রজাপতি এবং টনিকে যে স্ক্রিপ্ট লিখেছিল, সে যদি এই ডায়লগের স্ক্রিপ্টটা লিখতো তাহলে সুবিধে হতো। দেব কত ভালো, হিরণ কতটা ওর থেকে লম্বা না বেটে, এই সমস্ত আলোচনার মধ্যে গিয়ে দেখতে হবে। দেখুন দেবের যখন দল ছাড়ার জন্য সপাটে ইন্টারভিউ দিলেন মিডিয়াকে, তখন কিন্তু কোনো মাস্টার প্ল্যান মনে পড়েনি। তারপর যে খোকাবাবুর প্রত্যাবর্তন হয়ে গেল, তখন মাস্টার সিস্টার প্ল্যান মনে পড়ে গেল। আমার কিন্তু তোমার কথা মনে পড়ছিল, আমার মনে হচ্ছিল এই রে দেবকে বোধহয় ওইদিকে তুমি না, আমি একটাই কথা, না আমি লম্বাদের সঙ্গে টুল নিয়ে মিশি, ওর বান্ধবী, ওর ফ্যামিলি সবাই লম্বা। তো যাই হোক, লোকে বলে যারা নাকি আমার হাইটের তাদের নাকি আরও মাটির নিচে 5 ফুট থাকে। আমার বাবা কিন্তু এটা বলে দেয়নি। আমি গর্বিত, আমার পাশের বাড়িতে প্রতিবেশীরা সবাই 6 ফুট, আমার বাবা যে ফুটের ছিলেন আমার সেই হাইট হয়েছে। আমি গর্বিত আমার বাবা মায়ের জন্য। বাহ, এটা সত্যি ভালো লাগলো। কিন্তু আমি দ্রুত একটা, এই যে কামারাদির কথা বলছিলে, কামারাটি না কামারাদি তোমার পুরনো, মানে লাল রুদ্র লালকে বলছি, কামারাদি কমরেড ফিলিং, পশ্চিমবঙ্গ লাল ছিল সেটা বলছি, তোমার কাজ লাল রয়েছে না। আমার বক্তব্যটা হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রিতে নাকি এটা আছে, কেউ সবুজ করুক, গরুর টাকায় ছবি করুক, ইডি সিবিআই এলে রুদ্র আছে, গেরুয়া ম্যানেজ করবে। এটা কি এরকম একটা বোঝাপড়া আছে, মানে ইন্ডাস্ট্রির গেরুয়া আর সবুজ? যেটা হচ্ছে, দেখো প্রথম জিনিসটা, একটা জিনিস সবাই জানা দরকার রয়েছে, পরিচালক
প্রযোজক ছাড়া আর কারুর পক্ষে বোঝা সম্ভব নয় টাকা কোত্থেকে আসছে, ঠিক। প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ সেই প্রযোজককে নিয়ে আসেন, এক্ষেত্রে যারা তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের এই স্কোপটা অনেক বেশি, ফলত তাদের দিকে একটা সন্দেহের তীর যাবেই। কিন্তু তারা এটাই করেছেন সেটা দায় দায়িত্ব প্রমাণ করার কিন্তু তাদের, এবং যে অভিযোগ তাদের দিকে এসছে তারা দুধে লড়াইয়ে দাঁড় করাচ্ছেন তাদের। এটা কোর্টের লড়াই, এটা একদম কোর্টের লড়াইয়ে রয়েছে। মানে রুদ্র এর মধ্যে না, আমি আবার বলবো, মানে বন্ধুত্বের কারণে কোনো সেটিং নেই। আমি একটা কথা বলি, যে সেটা হচ্ছে আমি আইনের ঊর্ধ্বে নই, আমি আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করবার ক্ষমতাও রাখি না, কারণ আমি সুপ্রিম কোর্ট নই, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নই, বা আমি রাষ্ট্রপতি নই যিনি ফাঁসি হয়ে যাওয়ার আদেশ হয়ে যাওয়া কোনো মানুষকে বাঁচাবার ক্ষমতা রাখেন। কিন্তু আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি, রাজনৈতিক ক্ষেত্রে তর্ক বিতর্ক ডেফিনেটলি চলবে, যুক্তি পাল্টা যুক্তি ডেফিনেটলি চলবে। এই ইন্ডাস্ট্রিটাকে আমি ভালোবাসি। এই ইন্ডাস্ট্রিতে যারা গুণের সঙ্গে কাজ করেন, প্রচুর মাকাল ফল রয়েছে, আমি সেটাকে নিয়ে কথা বলছি না। দেখুন, স্টার কথাটা না, যোগ্যতা একটা জিনিস আর স্টার হওয়া একটা জিনিস, বিখ্যাত একটা জিনিস। প্রচুর বাজে জিনিস বাজারে বিক্রি হয়, আবার প্রচুর ভালো জিনিস বিক্রি হয় না। মদের দোকানেও লাইন পড়ে, দুধের দোকানে লাইন কম পড়ে। তাই স্টার ডাম কথাটার সঙ্গে কিন্তু কোয়ালিটির সম্পর্ক নেই। কোয়ালিটি থাকলেও স্টার হওয়া যায়, কোয়ালিটি না থাকলেও স্টার হওয়া যায়। যেমন উদাহরণ দিই, ভারতীয় জনতা পার্টি, আমি কৃতজ্ঞ আমার দলের ওপরে, সেখানে স্টার ক্যাম্পেনার তালিকা প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদীজি রয়েছেন, অমিত শাহজি রয়েছেন, জেপি নাড্ডাজি রয়েছেন, যোগীজি রয়েছেন, স্মৃতি ইরানিজি রয়েছেন, তারপর আমার দলের তাবড় যারা নেতারা রয়েছেন আমাদের রাজ্যে, ঠিক আছে, মাননীয় সম্মানীয় সুকান্ত মজুমদার, শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী দিলীপ ঘোষ রয়েছেন। তাদের মাঝখানে কিন্তু আমার মতো একটা মানুষ। তোমার দিল্লি লবি তো খুব স্ট্রং, বাংলা লবিটা তোমাকে হিংসে করে। তাই বাংলা লবি আমায় হিংসা করবে কেন? এটা সম্পূর্ণরূপে বাজে কথা। আমি আমার শেষ প্রশ্নটা এটা নিয়ে, আপনার পরিষ্কার 3 দিন চায় চিনি পড়বে না। আমি এই শেষ প্রশ্ন এটা, বাঁশ অত্যন্ত মানুষের দরকারি, বাঁশ দিয়ে মণ্ডপ হয়, বাঁশ দিয়ে রাজনৈতিক দলের মঞ্চ হয়, আবার বাঁশের থেকে কঞ্চির দর বেশি থাকে। দিল্লিতে ওই রকম তাবড় নেতা, তাদের স্ত্রীরা বলছেন রুদ্রনীলের মতো এরকম অভিনেতা হয় না, সবাই খুশি। এই যারা দর্শক রয়েছেন তাদের স্ত্রীরা বলছেন, পয়েন্ট টু বি নোটেড, একটু আগে মাসিমা পিসিমা বৌদিমণি নিয়ে পরিষ্কার আমার দিকে তীর তোলা হলো, এইবার কার স্ত্রী কি বলছেন আমরা জানতে পারি না। ভাবুন দর্শক, ভাবুন, মানে সঞ্চালক না পরিচালক না লরি চালক কি নিয়ে ঘুরছে দেখুন। স্ত্রী ফি সব বাসাতে লরিতে তুলে ফেলেছে। হ্যাঁ বলুন, শুনছি, বলুন। তা দিল্লিতে এইরকম লবি, এবং সত্যি তো স্টার ক্যাম্পেনার হিসেবে আমি কোনো লবিতে নই দাদা, কিন্তু এইখানে বাঁশের থেকে কঞ্চির দর বেশি। বঙ্গ বিজেপিতে বাঁশ পছন্দ করছে, কঞ্চিরা পছন্দ করছে না। আমার প্রশ্ন হচ্ছে, কে পাকা ধানে মই দিল আপনার? শুভেন্দু অধিকারী নাম বলে যান, না দিলীপ ঘোষ, না সুকান্ত মজুমদার? কে বারবার আপনার পাকা ধানে মই দিচ্ছে বলুন তো? দেখুন, আমি অনেক গবেষণা করে দেখেছি, আসলে আমার ধান পাকেইনি। যে 42 জন প্রার্থী হতে চলেছেন, ভদ্র ভাষায় বলে চুলো পাকেনি, যে 42 জন প্রার্থী হতে চলেছেন বা হয়েছেন, তারা অত্যন্ত সুযোগ্য। তাদের আমাদের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যে নিক্তিতে মেপে সিলেকশন করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি অনেকগুলো জায়গাতেই কথা হচ্ছে যে এ হলে ভালো হতো, ও হলে ভালো হতো। দেখুন, আমার শরীর আছে, পেট আছে, মন আছে। প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন। দলের নেতৃত্বের মধ্যে প্রচুর লোক আমাকে স্নেহ করেন। আবার কেউ দায়িত্বশীল কর্মী যে মার খাওয়ার পরে নিজের জীবন জীবিকা বিশ্বাসের সঙ্গে টলিউডে অরূপ বিশ্বাসদের হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে বসে রয়েছেন, তাও জানেন। তারপরেও কিন্তু সিদ্ধানা বিক্রি করে দিইনি। প্রচুর অফার এসেছিল। প্রসঙ্গত জানিয়ে রেখে দিয়ে, আপনি যার নামে বলছিলেন, 2020 সালে যেদিন সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গিয়েছিল, সেদিন কেওড়াতলার শ্মশানে সবার সামনে আপনি পশ্চিমবঙ্গের সেই পলিটিক্যাল লিডারের কথা বলছেন যিনি খুব ইম্পর্ট্যান্ট। তিনি পাবলিকলি আমাকে বলেছিলেন যে, রুদ্র,
মাথা ঠান্ডা করো, যা হয়েছে তুমি যা বলবে সেরকমই হবে, ফিরে এসো। কে আমি বলবো না, আমি শুধু একটাই কথা বলেছিলাম, ভালো থেকো। আমাকে বললো আমি কাল অবধি দেখো তোমাকে টেক্সট করে গেছি। এই রুদ্রকে আমি টেক্সট করি, কল করি, রুদ্রনীল ঘোষ এখন বড় নেতা হয়ে গেছে, উত্তর দেয় না। আমি বড় নেতা হইনি। আমার কিছু প্রশ্ন ছিল সাধারণ মানুষ যাদের চুরি হয়েছে, আমার কিছু প্রশ্ন ছিল যে সাধারণ মানুষের কিছু প্রাপ্তি ছিল যেটাকে দেওয়া হয়নি, যে কারণেই পরিষ্কার আমি সিপিএমের থেকে বেরিয়ে চলে এসেছিলাম 2008 সালের শেষে এবং 9 সালে। সেই উত্তরগুলো যিনি দেননি, তাই 2017 শেষ এবং 18-তে আমিও বেরিয়ে চলে এসেছিলাম। আমার প্রশ্নগুলো মানুষের জন্য ছিল, আছে এবং থাকবে। এবং আপনারা জিজ্ঞেস করছিলেন না যে পরিষ্কার ভারতীয় জনতা পার্টি কেন? দেখুন, ছোটবেলা থেকে আমরা রাজনীতি বুঝি বা খেলা বুঝি বা না বুঝি, আমার বাবা জেঠু কাকুরা যে যে দলকে সমর্থন করে, আমরা বাড়িতে বাচ্চারা সেই দলকেই সমর্থন করি। রাজনীতি না বুঝলেও সেই পার্টি করি, খেলা না বুঝলেও সেই দলকে সমর্থন করি। আর আপনি সবকটাই অভিজ্ঞতা মোটামুটি সম্পূর্ণ। ডেফিনেটলি আমাকে তো করতে এবার তো রাজ্যপাল হওয়া ছাড়া আর কোনো গতি নেই। না 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 না, তার সব থেকে বড় কথাটা হচ্ছে যে রাজনীতির বাইরে থেকে বড় বড় প্রচুর বাতেলা করা যায়। রাজনীতির মধ্যে ঢুকে মানুষের হয়ে আপনি লড়াই করুন, তারপর আপনি যে আলোচনা করবেন আমি আপনার সঙ্গে আলোচনাতে করব। সেটা আপনি এখানে বসে সঞ্চালক হন, হরিদাস পালন, যেই হন, আগে মাঠে নামুন, রোদ্দুরে পুড়ুন, জলে ভিজুন, তারপর তর্ক করুন, তারপর উত্তর দেব, না হলে উত্তর দেব না। আমি যে কোনো রাজনৈতিক দলের কর্মীর হয়ে দাঁড়াবো। তিনি সিপিএম করুন, তৃণমূল করুন, কংগ্রেস করুন, আইএসএফ করুন, বিজেপি করুন, আপনারা নামবেন না। ওপর থেকে দাঁড়িয়ে এত সহজে কথা বলা যায় না। আগে ফিল করতে হবে ওই ভিড়ের মধ্যে, ঘামের মধ্যে থাকার। অনেকগুলো মানুষের ঘামের গন্ধে থাকবার সময় আন্দোলন করতে গিয়ে যখন পুলিশ তাড়া করে, মারে, খেয়েছেন সেই মার? ওই মার খাওয়ার পর 4-5 দিন পায়খানাতে বসা যায় না। টয়লেট ফয়লেট স্মার্ট কথা বললাম না, কোমর সবার বাড়িতে নেই, খেয়েছেন ডান্ডা, তারপর কথা বলবেন। সমালোচনা 1004টে প্রশ্ন আপনারা 100 বার বলবেন। আমি করেছি, খেয়েছি মানুষের জন্য। পশ্চিমবঙ্গে আমাদের এখানে চল ছিল, বামপন্থীরা যে যে কথাগুলো বলতো ভারতীয় জনতা পার্টির সম্পর্কে, আমরা সেটাই বিশ্বাস করতাম। সেইভাবে তো বড়োভাবে ভারতীয় জনতা পার্টি তো পশ্চিমবঙ্গে ছিল না। হ্যাঁ, তপন শিকদারের মতো দুর্দান্ত নেতারা ছিলেন, কিন্তু বিরাট বড়োভাবে তো বিস্তারিত ছিল না। এবং তারপর পরিষ্কার তৃণমূল, যে তৃণমূল ভারতীয় জনতা পার্টির অনুকম্পায় মন্ত্রী থেকেছে, ভারতীয় জনতা পার্টির অনুকম্পায়, দয়ায় এই রাজ্যে সরকারে এসেছে। তারপর যখন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী হলেন যশস্বী নরেন্দ্র মোদীজি, তখন মানুষের অভিযোগের ভিত্তিতে এই নারদা টারদা যা দুর্নীতি হয়েছে, কোর্ট যখন নির্দেশ দিল, তখন তো রাজধর্ম পালন করবার জন্য ভারতীয় জনতা পার্টি মমতাকে যারা মন্ত্রী করেছিল, যারা সম্মান দিয়েছিল, রাস্তায় যিনি পড়েছিলেন, যাকে কুড়িয়ে এনে শক্তিমান বানাবার চেষ্টা করেছিল, যেভাবে সিপিআইএম ইনফিল্ট্রেশন করে বাংলাদেশিকে ঢুকিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের মানচিত্র নষ্ট করে দিচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পরে সেই কাজ করেছেন, আলাদা কথা। এবার তার দল যে যে কাজটা করছে, সিপিএম যে যে কাজটা করছে, তার বাইরে গিয়ে এটা মারাত্মক কাজ তো নরেন্দ্র মোদী করে ফেলেছেন, যেটা আস্তে আস্তে আমাদের সবার চোখ খুলেছে, মুসলমান ভাই বোনেদের চোখ খুলেছে, পাকিস্তানের মানুষের চোখ খুলেছে। মধ্যবিত্ত জীবনযাপন, ইএমআইতে বাঁচা মধ্যবিত্ত, একটু ভালো থাকা মধ্যবিত্ত, একটু স্বপ্ন দেখা যে আমিও একদিন আমার স্বামী সন্তান পরিবারের জন্য আর একটা বাড়ি বানাতে পারবো, একটু কষ্ট করে জমি কিনবো, সেই মধ্যবিত্ত যে জীবনযাপনের মধ্যে রয়েছে, তার থেকেই একটুখানি নেমে এলেই আপনি দেখবেন যারা প্রান্তিক মানুষ, যারা নিম্নবিত্ত, তাদের কোনো নাগরিক স্বীকৃতি বা সম্মান সরকারিভাবে কেউ দেয়নি। কেন্দ্রে যতগুলো দল এসেছে তারা কথা দিয়েছে, চলে গেছে। সেই দলের মধ্যে কংগ্রেস ছিলেন, সেই দলের মধ্যে জোট ছিল, সিপিএম ছিল, তারা সেই কথাগুলো প্রপারলি রাখতে পারেননি, ফলে সেই কাজগুলো করতে হচ্ছে। তাহলে যে দলটা একটা বৈপ্লবিক কাজ করছে, এখন বিপ্লব মানেই তো সিপিএম করে, শিল্প সংস্কৃতি মানেই সিপিএম, এই সমস্ত থোপে দেওয়া হয়েছিল না মাথাতে। শিল্পী হতে গেলে, লেখক হতে গেলে আপনাকে সিপিএম হতে হবে, তাই তো? কংগ্রেসই হওয়া যাবে না, সিপিএম হতে হবে। যাই, ভালোবাসায় প্রগতিশীল। হ্যাঁ হ্যাঁ, কি ভালোবাসায় বলতো প্রগতিশীল, দেখুন প্রগতিশীল কি জয়াশীল কি অরিন্দমশীল, আমি এই সমস্ত তর্কের মধ্যে যাচ্ছি না। তো যাই হোক না কেন, এই যে সোশ্যাল রিফর্মিং একটা কাজ করা, যে
আমি এমন এমন প্রকল্পগুলোকে তারা নিয়ে আসতে দেখেছি, ভাবতে দেখেছি, যেখানে পাকাপাকিভাবে যারা প্রত্যন্ত মানুষ তাদের মাথায় পাকা ছাদ বাড়ি। ভুলে যান প্রত্যেকটা প্রকল্পের মধ্যে কতগুলো পশ্চিমবঙ্গে তৃণমূল চুরি করছে, ভুলে যান সেগুলো। এই নাগরিক যে সম্মানটা, তারপর পরিষ্কার ইজ্জত ঘর বা পরিচ্ছন্নতা রোগ জীবাণুর হাত থেকে বাথরুম বানানো, এগুলো তো পাকাপাকি প্রকল্প। মধ্যবিত্ত বাড়ির, উচ্চবিত্ত বাড়ির মা বোনেদের ইজ্জত থাকবে। আমাদের হিন্দু মুসলমান যে সমস্ত গরিব ভাই বোনেরা রয়েছে তাদের মায়েদের বোনেদের ইজ্জত নেই, যারা চান করতে যাবে বা গোসল করতে যাবে খোলা পুকুরে বা মাঠে, সেইটা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারতের মতো কার্ড, স্বাস্থ্যের কথা ভাবা হয়েছে, প্রচুর এমস তৈরি হয়েছে, রাম মন্দির ভক্তরা তৈরি করেছে, প্রত্যেকটা সনাতনী তাদের চাঁদা দিয়ে তৈরি করেছে, বিজেপি সরকার তৈরি করেনি। বরং বিজেপি সরকার মুসলিম সম্প্রদায় যাতে হজে ঠিক করে যেতে পারে সেই জন্য আরো অনেক বেশি করে সাহায্য, যা কংগ্রেস সরকার দিতে পারেনি, সেটা দিয়েছে। তো যাই হোক, যেই স্বাস্থ্যের দিকে নজর রাখতে গিয়ে আয়ুষ্মান ভারতের মতো কার্ড, সেই কার্ড বলুন তো ভারতবর্ষ জুড়ে চিকিৎসার জন্য এতটা সুবিধে দিয়েছে, সেই কার্ডের মধ্যে কোথাও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান রয়েছে? একটা সরকার তো আসে মানুষকে সুবিধে দিতে। জব কার্ডের টাকা বাড়ানো হয়েছে কারণ জীবনযাপন জিনিসপত্রের দাম বেড়েছে। গরিব বাচ্চাদের মিড ডে মিলের জন্য যাতে স্কুলে যায় সেটাও তৃণমূল চুরি করে খেয়ে নিচ্ছে। এই যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো মধ্যবিত্তের সঙ্গে প্রান্তিক মানুষের যে তফাৎটা ছিল নাগরিক হিসেবে, সেই সম্মানের জায়গায় নিয়ে আসা। বিশ্বকর্মা প্রকল্প এসেছে, যারা হয়তো ধরুন জুতো পালিশ করে, কি নাপিত মানুষ রয়েছেন, আরও প্রচুর জীবিকা রয়েছে, তারা যাতে লোন পেয়ে নিজের একটা ব্যবসায় আসতে পারে। এটা সোশ্যাল রিফর্ম নয়? আমি জানি বামপন্থীরা, আমার কংগ্রেসের বন্ধুরা, আমি তৃণমূলে যারাও রয়েছেন তারাও হয়তো হ্যাঁ এই কাজগুলো ভালো, তারা নিজেরাও মানছেন। সেই কাজের অ্যাপ্লিকেশন কেমন হতে পারে সেই নিয়ে 40টা গবেষণা হতে পারে, কিন্তু তাদের বিরোধিতা করতে হবে বলে তারা বিরোধিতা করছেন। লাভ হয়নি, লাভ হবে না, কারণ হিন্দু মুসলমান সবাই মিলে ভাবছেন পরিষ্কার। আমিও পড়াশোনা করতে শুরু করেছিলাম, তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে যা শেখানো হয়েছিল, আমাকে যা পড়ানো হয়েছিল, আমাকে যা বোঝানো হয়েছিল, আমি অনেস্টির সঙ্গে সেগুলো শিখেছিলাম। কিন্তু তারপর যে যে দলগুলো আমাকে পড়িয়েছিল, শিখিয়েছিল, তারাই দেখলাম যারা একে অপরের বিরুদ্ধে নিজেদের আদর্শগত জায়গা থেকে আক্রমণ করত। সিপিএম, কংগ্রেস কি না আক্রমণ করেছে। সিপিএম বলতো গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাহুল গান্ধীর বাবা শ্রদ্ধেয় প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে চোর সারা দেশে যে পরিচিত করেছিল, তার ছেলে রাহুল গান্ধীর পেছনেই কিন্তু সূর্যকান্ত মিশ্রদের হেসে ঘুরতে হয়। তারাই বলেছিলেন যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের সময় থেকে আমাদের কর্মীদের, কমরেডদের খুন করা রক্তে কংগ্রেস ওই রক্তাক্ত হাতে ভাত মেখে খেয়েছে। যদি হাত রক্তাক্ত হয়ে থাকে তো তাহলে আপনি হ্যান্ডশেক করলেন কেন? আবার তাদের সবাইকে মিলে যারা মারল, এই যে কেজরিওয়াল তিনি জেলে রয়েছেন। আচ্ছা, কমপ্লেনটা কে করেছিল, চেপে যাওয়া হচ্ছে কেন? কেজরিওয়ালের বিরুদ্ধে কমপ্লেন তো কংগ্রেসের করা স্যার, যারা ওই জোটের মধ্যে ছিলেন, ইন্ডি জোট, কংগ্রেসের করা কমপ্লেন বারবার কেজরিওয়ালের বিরুদ্ধে। তারপর তদন্ত, তারপর তার দলের আরেকজন গ্রেপ্তার, তারপর উনি গ্রেপ্তার। মিথ্যে কথা না বেশি দিন থাকে না। আমি বলবো যারা বিরোধী পক্ষের রাজনীতিতে রয়েছেন, যারা করছেন, তারা কনস্ট্রাকটিভ আক্রমণ করুন, তারা কনস্ট্রাকটিভ বিকল্প রাস্তা দিন। নরেন্দ্র মোদী প্লেনে করে ঘুরে বেড়ায়, এত কোটি টাকার প্লেন। ঘোড়ার ডিম আজকে সারা ভারতবাসী, সারা ভারতবর্ষ বুক ঠুকে বলে আই অ্যাম ইন্ডিয়া, আমি ভারতবাসী। আমি জানি আমার তৃণমূলের যারা বন্ধুরা রয়েছেন, যারা কংগ্রেসের বন্ধুরা রয়েছেন, যারা সিপিএমের বন্ধুরা রয়েছেন, তারাও গর্বিত হন। আমার দেশে একের পর এক বড় শিল্প আসতে চলেছে, যা কল্পনার অতীত ছিল। এই ভদ্রলোক ঘুরে বেরিয়েছিলেন সারা ভারতবর্ষের কাছে, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের মানকে তুলে ধরবার জন্য। এটা সবাই মেনে নিয়েছেন, স্বীকার করেছেন। হ্যাঁ, নির্বাচনের লড়াই, কেউ প্রার্থী হবে, কেউ হবে না, কেউ টিকিট পাবে, মন খারাপ, কেউ পাবে না। মন খারাপ দাদা, আমার পেট আছে, খারাপ হয়নি। মন আছে, সামান্য খারাপ হয়েছিল। আমার মন, আমি তো কয়লা চুরি করিনি, আমি তো গরু চুরি করিনি, আমি তো চাকরি চুরি করিনি। এমন কি অপরাধ রয়েছে আমার মন, আমি সেটাকে একটুখানি খারাপ করেছি, কিন্তু দলের কাজ করতে করতেই খারাপ করেছি। তার মধ্যে একটা দিন, একটা মুহূর্ত ছিল না যে আমি আমার কাজ, যে কাজ দল দায়িত্ব দিয়েছে, বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, ইলেকশনে আমাকে এত বড় ওই লিস্টের মধ্যে আমায় রেখেছে, আমাকে কালচারাল। অনেকে বলছে স্টার ক্যাম্পেনার হিসেবে নামটা দেখেই রুদ্র বুঝে গেছেন বুদ্ধিমান, অপেক্ষা করছে কিছু বড় কিছু। আমি কিছু না, আমার উপরে কালচারাল ক্যাম্পেন,
পথনাটকের মধ্যে পরিষ্কার এই প্রকল্পগুলো, সন্দেশখালির ঘটনা বলুন বা বাকি যেভাবে তৃণমূল মানুষের অধিকার লুট করেছে, ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রয়েছে। আপনি যদি আমার জিজ্ঞাসা করেন যে আমি কবে বিয়ে করবো, আমি পরিষ্কার বলি, আমি বারবার প্রথম থেকেই ওই রাস্তায় গান্ধী মূর্তির নিচে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যে ছেলেমেয়েগুলো বসে রয়েছে, একদম প্রথম থেকে আমি তাদের কাছে যেতাম। তারা আমায় চেনেন, আমি তাদের সঙ্গে বসে গল্প করতাম, আমি তাদের চিনি। আমার বাবা মার শিক্ষক ছিলেন, এখন নেই, মারা গেছে। তারাও রাজনীতি করছেন, বামপন্থী রাজনীতি করতেন, কিন্তু রাজনীতি তখন পরিষ্কার প্রফেশন হয়ে যায়নি। কারুর বাড়ির ভাইপো, ভাইজি, অমুক তমুক রাজনীতিতে যে আসছে, খারাপ বলছি না, যোগ্যতা আসবে, কিন্তু যার যোগ্যতা নেই তাকে যোগ্য বলে ঢাক পেটাবার কোনো মানে হয় না। তো যাই হোক, তাদেরও কিন্তু অনেকে না বিয়ের বয়স পেরিয়ে গেছে। আমার মনে হয় যে রুদ্রনীল ঘোষ কবে বিয়ে করবে সেই কথা না ভেবে, ওইখানে যে আয়েশা বলে যে মেয়েটি বসে আছে, ওইখানে অঞ্জনা বলে যে মেয়েটি বসে আছে, ওইখানে শান্তনু বলে যে ছেলেটা বসে রয়েছে, ওইখানে শরীফুল মোল্লা বলে যে ছেলেটি বসে আছে, তাদেরও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বৃদ্ধ বাবা মায়ের জন্য একটা জামা কাপড় কিনবার তাদের ক্ষমতা হয় না। ঈদ, মহরম, দুর্গাপুজো বা খ্রিস্টান মানুষ যারা বা শিখ মানুষ যারা, তারাও চাকরি পায়নি, বসে আছে। আমার বোনগুলো তার ভাই বোনদের জন্য একটা জামা কাপড় কিনতে পারে না, বাবা মায়ের জন্য ওষুধ কিনতে পারে না। যেদিন ওদের বিয়ে হবার রাস্তাটা হয়ে যাবে না, তার পরের দিন আমি বিয়ে করে ফেলবো। অসংখ্য ধন্যবাদ। রুদ্র আমাদের বন্ধু, রুদ্র তাই বলছে যতক্ষণ না রাস্তায় নেমে রাজনীতি করছি না, ততক্ষণ প্রশ্নগুলো করব না। কিন্তু রুদ্রকে জানিয়ে রাখি, রুদ্র বাম আমলেও দেখেছি, এই আমলেও দেখেছি, বারবার কিন্তু আমরা রক্তাক্ত হয়েছি সাংবাদিকরা। সুতরাং আমাদের বোধহয় প্রত্যক্ষ রাজনীতি না করলেও রাজনৈতিক আঁচেই আমরা বাঁচি। আমার অনুষ্ঠান একেবারে শেষ। আমি অনুষ্ঠানের শেষে জায়গায় শুধু একটাই কথা বলবো, যে গণতন্ত্র আক্রান্ত রয়েছে, গণতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ পিলার যারা সত্যিটাকে তুলে ধরছেন, তাদের প্রতি অবশ্যই আমার সম্মান। কিন্তু কোন একজন রাজনৈতিক কর্মী ঠিক কোন আবেগটা নিয়ে রাজনীতি করে, সেইটা খোঁজার চেষ্টা করলে ভালো হয়। একজন প্রার্থী তার মতোই ইম্পর্টেন্ট, কিন্তু বুথে যে ছেলেটা বসে রয়েছে, সে জানে কালকে আমার চাউচাউয়ের দোকান, আমি হয়তো সবজি বিক্রি করি, তার বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় যে রাজনৈতিক নেতাদের দেখে শুধুমাত্র রাজনীতি বিচার না করে সাংবাদিক যারা রয়েছেন, আমার যারা বন্ধু, যে মিডিয়ায় একটা সময় আমি দাপটের সঙ্গে কাজ করেছি, তারা যদি একটুখানি বুথে বসা একটা কর্মী, তাকে দেখে যদি রাজনৈতিক হিসাবটাও যদি কষেন, তাহলে অনেকটা বেশি হৃদয় ঢুকে তারাও কড়া প্রশ্নগুলো করতে আরও হাতে অস্ত্র পাবেন। আমি শেষ কথা বলে একটা শেষ করব। ক্ষমতার অলিন্দে যারাই বসেছেন, যারা সাপলুডো খেলা খেলছেন বিভিন্নভাবে, তাদের সবার জন্য, যারা পশ্চিমবঙ্গের মসনদে বসে মানুষকে নিয়ে খেলছেন, ভাবছেন তারা ঘুড়ি ওড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে, বা তারাও যারা যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো সংগঠনের মাথায় বসে ভাবছেন আমি খেলছি, আমি শেষ কথা, আমাদের সবার বোধহয় একটা কথা মনে রাখা উচিত, যেটা আমিও মনে রাখি। আমি আমার বন্ধু ঋতব্রতকে বলছি, আমার দর্শকদের, যারা যে মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা রুদ্রকে যদি আশীর্বাদ না করতেন, ঈশ্বর তুল্য আপনারা, তাহলে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হতে পারতো না। কোনো মঞ্চেই তাকে দেখতে পাওয়া যেত না, না সিনেমাতে, না রাজনীতির ময়দানে, না ঋতব্রতর আড্ডায়। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, আমি জাস্ট বসে বসে লিখছিলাম, ভাবছো তুমি লাটাই তোমার, ভাবছো তুমি লাটাই তোমার, তোমার হাতেই সুতো, ভাবছো তুমি লাটাই তোমার, তোমার হাতেই সুতো, একলা হলে তাকিয়ে দেখো চুরি হয়েছে তোমার জুতো। क्या बात।